ঢাকা বোর্ড 2025 সালে, দিনাজপুর বোর্ড 2025 সালে অর্থাৎ বিগত বছরে, এবং রাজশাহী বোর্ড 23 সালে, ময়মনসিংহ বোর্ড 21 সালে এবং কুমিল্লা বোর্ড 2017 সালে এই কোশ্চেনটা এসেছিল। এবং এবারও এই কোশ্চেনটা অবশ্যই কোনো না কোনো বোর্ডে আসবে। এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ যে অ্যালুমিনিয়াম 3+ কতটি ইলেকট্রন আছে। এটা ঢাকা বোর্ড 2025 সালে, দিনাজপুর বোর্ড 2025 সালে অর্থাৎ বিগত বছরে, এবং রাজশাহী বোর্ড 23 সালে, ময়মনসিংহ বোর্ড 21 সালে এবং কুমিল্লা বোর্ড 2017 সালে এই কোশ্চেনটা এসেছিল। এবং এইবারও এই কোশ্চেনটা অবশ্যই কোনো না কোনো বোর্ডে আসবে। তো আসলে এটা সলভ করে ফেলি। প্রথমত আমাদেরকে জানতে হবে যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত। অবশ্যই এখানে সংকেত দেখে বোঝা যাচ্ছে যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। উপরে থাকে ভর সংখ্যা আর নিচে থাকে প্রোটন সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা, দুইটাই সেম কথা। তো প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা অপরিবর্তনীয়, অর্থাৎ একটা মৌলের ক্ষেত্রে আমি ইলেকট্রন ত্যাগ করি, গ্রহণ করি বা যাই করি না কেন, এইটা সবসময় ফিক্স থাকবে। ঠিক আছে, এইটা আর এটা, কারণ কি এটা থাকে কেন্দ্রে আর ইলেকট্রন থাকে কক্ষপথে, জন্য বিক্রিয়াকালে ইলেকট্রন আদান প্রদান হয়, নট প্রোটন এবং প্রোটন, নিউট্রন অথবা পারমাণবিক সংখ্যা কোনোটাই আমার আদান প্রদান হয় না। তো আচ্ছা, আমি চিত্র আকারে বলি, এটা ডায়াগ্রাম আকারে বলি। আচ্ছা, এটার উত্তর হবে কত? অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, বাট দেখতে পাচ্ছি কিনা 3+। মানে হচ্ছে, আচ্ছা, ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ। সো নেগেটিভ যদি একটা মৌল থেকে চলে যায়, তার মানে ওই জায়গাটা অটোমেটিক ভাবে একটা পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে। যতগুলো নেগেটিভ চার্জ যাবে ততগুলো পজিটিভ চার্জ অটোমেটিক তৈরি হবে। এটার মানে এটা না যে ওখানে 3টা প্রোটন তৈরি হয়েছে, এমন না। ঠিক আছে, পজিটিভ মানেই যে প্রোটন এমন না। সো 3টা ইলেকট্রন চলে গেছে, তার মানে ওখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে এবং ওখানে একটা পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে। তো এটা হচ্ছে হোল বলে, ওটাকে আমি বলছি না HOL হোল, তো ওটা দরকার নাই। তো প্রথমত এটা সলভ করি। তো অ্যালুমিনিয়াম তো স্বাভাবিকভাবে 13 পারমাণবিক সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যা 13 এবং 3টা, এবং স্বাভাবিকভাবে 13টা ইলেকট্রনও থাকবে, বাট 3টা ইলেকট্রন চলে গেছে, তার মানে 10টা ইলেকট্রন থাকবে। 13টা ইলেকট্রন ছিল, 3টা চলে গেছে, 10টা ইলেকট্রন থাকবে। এখন এটা আমরা ব্যাখ্যা দেখি। সাপোজ এটা একটা অ্যালুমিনিয়াম, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। অ্যালুমিনিয়ামের, যেহেতু অ্যালুমিনিয়াম তৃতীয় পর্যায়ের, সেহেতু অ্যালুমিনিয়ামের কক্ষপথ থাকবে 3টা। সো 2টা গেল এবং 3টা। সো এখন দেখি, প্রথম কক্ষপথে স্বাভাবিকভাবে 2টা ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন। যেহেতু জোড়ায় জোড়া অবস্থান করে, তাই আমি জোড়ায় জোড়া দিলাম। সো গেল 2 আর 8 কত? 10। এখন অ্যালুমিনিয়ামের স্বাভাবিক অবস্থা কতটা? ইলেকট্রন থাকে 13টা। সো এখনো 3টা আমার দিতে হবে। সো দিলাম 2টা, 3টা, অথবা আলাদা আলাদাভাবে দিতে পারো লাস্টেরটা। তো এখন ভিতরে কিন্তু অ্যালুমিনিয়ামের ভিতরে কিন্তু এখানে প্রোটন এবং নিউট্রনও আছে। ঠিক আছে, এখানে হচ্ছে আমি লিমনটা মুছে দিই। সাপোজ এখানে প্রোটন প্লাস নিউট্রন, অ্যালুমিনিয়ামের একেবারে কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকে, এবং বাইরের এইগুলো হচ্ছে আমার ইলেকট্রন। প্রোটনকে পি এবং নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়। তুমি এখানে পির উপরে পজিটিভ দিতে পারো, যেমনটা ইলেকট্রনের উপরে নেগেটিভ দিছি। এন এর উপরে 0 দিতে পারো, দেওয়ার দরকার নেই। জাস্ট প্রোটন বললে পি দিবা, নিউট্রন বললে এন দিবা। এখানে কোনো চার্জ দেওয়ার দরকার নেই, জাস্ট ইলেকট্রনের উপরে নেগেটিভ চার্জ দিবা। তো এটা হচ্ছে আমার কোন পরমাণু? এটা হচ্ছে আমার অ্যালুমিনিয়াম। লিখে দিলাম, এটা জাস্ট অ্যালুমিনিয়াম। যখন 3+, তার মানে এই বাইরের এই 3টা চলে গেছে, তাই না? ভিতরের গুলো কিন্তু যাবে না, যাবে হচ্ছে বাইরের থেকে। স্বাভাবিকভাবে বাইরে যদি কিছু থাকে, বাইরেরটাই তো আগে যাবে, তাই না? সো বাইরের এই 3টা আগে যাবে। আর ইলেকট্রনই কেন যাবে? এই ভিতরে প্রোটন নিউট্রন কেন যাবে না? এটা তো একেবারে কেন্দ্রে, এটা তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না, ইলেকট্রন যাবে। তো তারপরে আমার ডায়াগ্রামটা কেমন হবে? ভিতরে প্রোটন এবং নিউট্রন তো থাকবে। আচ্ছা, P+N এটাই কিন্তু ভর সংখ্যা, এই দুটা যোগ করলে যেটা আসে এটাই কিন্তু ভর সংখ্যা। হচ্ছে কত? 27। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা তো 13, প্রোটন সংখ্যা তো জীবনেও পরিবর্তন হবে না, 13। আর নিউট্রন সংখ্যা হচ্ছে দুটার পার্থক্য, তাহলে 14, 13 আর 14 মোট কথা হচ্ছে 27। ঠিক আছে, আর ইলেকট্রন হচ্ছে বাইরে, যে এই 2টা এবং এই 8টা 10টা এবং এই 3টা 13টা। সো ইলেকট্রন থাকে 13টা, বাট এই ক্ষেত্রে ইলেকট্রন 10টা হয়ে গেছে। দেখি,
এবং তৃতীয় কক্ষপথটা যেহেতু ছিল, আমি আগে আঁকাই। এখানে 2টা ইলেকট্রন, এখানে 8টা, এবং এখানে তো 3টা ছিল, তাই না? সো এই 3টা যেহেতু চলে গিয়েছে, এই যে এই 3টা, 1 2 3, সো এই 3টা যেহেতু চলে গেছে, কক্ষপথে কোনো ইলেকট্রন নেই। কক্ষপথে যদি ইলেকট্রন না থাকে, সেই কক্ষপথটা নাই হয়ে যাচ্ছে, অদৃশ্য হয়ে যায়, এটা লেখা লাগে না। তো তখন আমার কক্ষপথ হয়ে যাচ্ছে 2টা, এটা তো অ্যালুমিনিয়াম 3+, এটা জাস্ট অ্যালুমিনিয়াম, আর এটা হচ্ছে পরিবর্তিত অবস্থা অ্যালুমিনিয়াম 3+। তো এখন দেখি ইলেকট্রন কটা, 2 4 6 8 2 10, 10টা ইলেকট্রন আছে। তো আমরা আরো একটা জিনিস দেখি একবারে। আমরা জানি শুধু ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের কথা জানি। পরমাণুতে হচ্ছে আমার মূল কণিকা আছে, আমার পরমাণুতে মূল কণিকা আছে হচ্ছে আমার 3 ধরনের। এটা হচ্ছে স্থায়ী, একটা হচ্ছে অস্থায়ী কণিকা, এবং আরেকটা হচ্ছে আমার কম্পোজিট কণিকা। এখন স্থায়ী কণিকা বলতে আমরা যে 3টা জানি, ওই যে একটা পরমাণু, সাপোজ ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন থাকে, ঠিক আছে? প্রোটন প্রোটন নিউট্রন, আর বাইরে থাকে আমার সাপোজ এই যে ইলেকট্রন, যে 2 8, তারপরে এভাবে। সো প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন, এই 3টা আমরা কথা বলি, তার মানে এই 3টা আমার স্থায়ী কণিকা। প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন, এই 3টা আমার স্থায়ী কণিকা, স্থায়ী মূল কণিকা, ঠিক আছে? মূল কণিকা, স্থায়ী কণিকা, তার মানে স্থায়ী মূল কণিকা অথবা মূল স্থায়ী কণিকা। অস্থায়ী কণিকাটা পরে আসি, আগে কম্পোজিট কণিকাটা দেখি। কম্পোজিট কণিকা 2 ধরনের, জাস্ট আলফা কণা এবং ডিউটেরন কণা। সো কম্পোজিট কণিকা 2 ধরনের, এটা আছে আলফা, ল অফ আকার, আলফা কণা, ডিউটেরন কণা। এবং অস্থায়ী কণিকা কয়েক ধরনের। আচ্ছা, স্থায়ী কণিকা তো জাস্ট 3 প্রকার। এটা স্থায়ী কণিকা 3 প্রকার, অস্থায়ী কণিকা আছে আমার 100 ধরনের, এবং কম্পোজিট কণিকা আমার 2 ধরনের, এই 2 ধরনের। সো অস্থায়ী কণিকা যেহেতু অনেক, আমি কয়েকটা উদাহরণ দিই যেগুলো তোমার লাগবেই। আচ্ছা, এখানে কিন্তু আবার এই প্রোটন আবার নিউট্রন মিলে কিন্তু আবার অনেক কিছু আছে, কোয়ার্ক, তারপর আপ অ্যান্ড ডাউন, অনেকগুলো বিষয় আছে। তো তোমার অতগুলো লাগবে না, জাস্ট এটা মনে রাখবা যে মূল কণিকা 3 ধরনের, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। সো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন তো আমরা যেটা আলোচনা করি সেটা। তারপর অস্থায়ী কণিকা আছে 100 ধরনের, তার মধ্যে আমি 6 7টা লিখে দিব। কম্পোজিট কণিকা 2 ধরনের, আলফা কণা এবং ডিউটেরন কণা। আলফা কণা বলতে কি, এই যে হিলিয়াম 4 2 2+, অর্থাৎ হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। সো 2টা ইলেকট্রনই যদি বের করে দিই, তার ভিতরে তো 2টা ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, তার মানে কিছুই থাকছে না। সো ভর সংখ্যা থাকবে 2 এবং নিউট্রনও থাকবে 2টা, এবং আমার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হবে 2। জাস্ট ইলেকট্রন 2টা বের করে দিলে যেটা থাকবে ওইটা হচ্ছে আমার আলফা কণা। তো অস্থায়ী কণিকার মধ্যে আসি।
নিউট্রিনো, তারপরে আমি এখানে লিখি নিউট্রিনো, দেন অ্যান্টি নিউট্রিনো, মেসন, বোসন, পাইওন, মিউন। আচ্ছা, তো আরেকবার রিপিট করি, মূল কণিকা তিন ধরনের: স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, অর্থাৎ স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা অথবা কম্পোজিট কণিকা, এই তিনটা। স্থায়ী কণিকা তিন ধরনের: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অথবা প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, তোমার যেভাবে সুবিধা হয় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বলতে পারো। তো তারপরে অস্থায়ী কণিকা 100 ধরনের, তার মধ্যে আমরা এই যে 7-8টা লিখে দিচ্ছি: পজিট্রন, পজিট্রিনো, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। আবার পজিট্রন, পজিট্রিনো, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, মেসন, বোসন, পাইওন, মিউন। শেষ। কম্পোজিট কণিকা আলফা কণা এবং ডিউটন কণা, এই দুই ধরনের থাকে। আলফা কণার সংকেতটা আমি লিখে দিয়েছি হিলিয়াম 2+ এবং হিলিয়াম মানে 4 to 2+, অর্থাৎ হিলিয়ামের ধনাত্মক যে নিউক্লিয়াসটা থাকে সেটা। ডিউটন কণার সংকেত আছে, তোমরা চাইলে লিখে নিতে পারো। তো এটা গেল আজকে, ঠিক আছে। এখানে আবার ট্রিকি কোশ্চেন দিতে পারে যে অ্যালুমিনিয়ামে কতটি ইলেকট্রন থাকে। ইলেকট্রনের জায়গায় দেখা যাচ্ছে বললো যে এখানে কতটি প্রোটন আছে, পি বলতে প্রোটন আছে। এখন আমরা জানি যে বিক্রিয়াকালে কিন্তু ইলেকট্রনের আদান প্রদান হয়, প্রোটন এবং নিউট্রনের কোনো আদান প্রদান হয় না। অর্থাৎ একটা আমাদের যে 118টা মৌল আছে, তো সেই মৌলগুলো যতদিন যাবত থাকবে ততদিন যাবতই তাদের প্রোটন সংখ্যা সেমই থাকবে, প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা। কারণ কি, দুটো তো কেন্দ্রে থাকে, প্রোটন আর নিউট্রন, তাই না? এই যে প্রোটন এবং এই দুটার পার্থক্য হচ্ছে নিউটন সংখ্যা, এবং এই দুটার যোগফল হচ্ছে ভর সংখ্যা। তার মানে এইটা আর এইটা সারা জীবনই সেম থাকবে। এই যে এই সাইডের দুইটা যে কোনো মৌলের ক্ষেত্রে শুধু চেঞ্জ হবে এই সাইডেরটা। কারণ কি, ইলেকট্রন বাইরে থেকে আদান প্রদান হয়, কিন্তু প্রোটন আর নিউট্রন কখনোই আদান প্রদান হয় না, ঠিক আছে। তো এটা হচ্ছে পারমাণবিক চুল্লির ক্ষেত্রে আবার একটু আছে যে প্রোটন, নিউট্রন ওইগুলোর ক্ষেত্রে আবার নিউট্রন বের হয়। তো এগুলো পরে বিষয়, এগুলো দেখার দরকার নেই। তুমি জাস্ট মনে রাখবে যে প্রোটন, নিউট্রন কখনোই বের হবে না, জাস্ট ইলেকট্রনটা আদান প্রদান হবে। তো এই দুইটা সেম থাকবে সবসময়। যদি বলি একটু কতটি প্রোটন আছে, তো প্রোটন তো আমার এই 13টাই থাকবে। তখন কিন্তু এই 10 দিলে কিন্তু ভুল হবে অ্যান্সার, তখন কিন্তু আমার এই 13টাই অ্যান্সার হবে। তখন এটা দিলে আমার ভুল হবে, তখন অ্যান্সার হবে আমার এই 13টা। কারণ কি, অ্যালুমিনিয়াম 3+ থাকুক আর জাস্ট অ্যালুমিনিয়াম থাকুক, অ্যালুমিনিয়াম 27, 13 যেটাই থাকুক, আমার প্রোটন সংখ্যা সবসময় সেম থাকবে, ঠিক আছে। প্রোটন সংখ্যা সবসময় সেম থাকবে। আবার যদি এটার ক্ষেত্রে বলছে নিউটন সংখ্যা কত, তখন কিন্তু 14 হতো। 27 থেকে 13 বাদ দিলে 14, এটার ক্ষেত্রেও 14, এবার এটার ক্ষেত্রেও 14। তখন বুঝা গেছে কথা? তো আজকের মনে হয় এখানেই। তোমরা বলবা যে ওদেরকে একটা দিই যে এটার ক্ষেত্রে তোমার নিউটন সংখ্যা কত হবে, এটা বলবা কমেন্টে যে অ্যালুমিনিয়াম 27, 13, এটার নিউটন সংখ্যা কত হবে, ঠিক আছে। অপশন এই 4টার মধ্যে একটা উত্তর আছে। আসসালামু আলাইকুম।